আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 বইয়ের চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশনের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। ঠিক আছে? তারই ধারাবাহিকতায় আজকে কয়েকটা ম্যাথ সমাধান করব। ১ম এ দেখব নিম্নের ভেক্টর ফাংশনের ডোমেইন নির্ণয় করো। কার নিন নি নিম্নের ভেক্টর ফাংশন। নিম্নের ফাংশনটা কি? f of t equal t square I plus ln tj a plus k root over t minus 1 ঠিক আছে? এই ফাংশনটার আমরা ডোমেইন নির্ণয় করব। ১ম ক্লাসে কিন্তু আমরা ডোমেইন নির্ণয় এবং ডোমেইনের একটা মান নির্ণয় সেটাও কিন্তু আমরা শিখছি। এই ম্যাথটা খালি শুধু ডোমেইন নির্ণয়। ঠিক আছে? তাহলে এটা আমরা নির্ণয় করি। এটা হচ্ছে ১ম ম্যাথের মতন অন সেই অনুযায়ী আমরা সমাধান করব। ঠিক আছে? আচ্ছা। তাহলে ১ম এ কি? ১ম কাজটা কি? আমরা প্রদত্ত ফাংশন। ঠিক আছে? প্রদত্ত ফাংশনটা কি? তুলে নেব। আচ্ছা প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশনটা কি দেখুন তো? প্রদত্ত ফাংশন f of t f of t এদের প্রদত্ত ফাংশন f of t ইকুয়াল কি আসতেছে? t স্কয়ার i প্লাস ln t j প্লাস k রুট ওভার t মাইনাস 1 ঠিক আছে? এটা হচ্ছে হলো প্রথম অংশ। ওকে? আচ্ছা। এখন আমরা এটা নিলাম। এখন কি ধরে নিব? আমরা একটা ফাংশন ধরে নিব। তাহলে ধরি কি f of t ইকুয়াল i f of t প্লাস j g of t প্লাস k h of t এই ফাংশনটা আমরা ধরে নিলাম। ওকে? এখন এই যে ফাংশনটা এটাকে আমরা ১ নম্বর ফাংশন এবং এটাকে আমরা ২ নম্বর ফাংশন দিলাম। এখন এই ২ টাকে তুলনা করে কি আমরা হচ্ছে হলো f of t মানে ১ম ক্লাসে যেভাবে ১ম ক্লাসে ২ টা ম্যাথ করেছিলাম এই সেম অ্যাজ ভাবে আরকি। ঠিক আছে? আমরা ম্যাথ করাইতেছি আপনাদের যাতে সুবিধা হয়। কারণ সবাই তো আর পারে না। তার কারণে আমরা অনেক ম্যাথ করাইতেছি। কারণ আমরা মনে করি যে ডোমেইনের যদি একটা ম্যাথ আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ সব ম্যাথ সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে ১ আর ২ এর তুলনা করব। ঠিক আছে? তাহলে ১ ও ২ নং তুলনা করে পাই। করে পাই। আচ্ছা কি পাবো দেখুন? এখন আমরা এখান থেকে লিখতে পারবো যে f of t ঠিক আছে? f of t তাহলে f of t কার কি পাইতেছি? f of t এর দ্বারা হচ্ছে t স্কয়ার পাইতেছি। i তো রিমুভ হয়ে যাচ্ছে। এখানে t স্কয়ার পাইতেছি। সেই t স্কয়ার আমরা লিখলাম। তারপরে g of t লিখব। তাহলে g of t তাহলে আমরা এই g of t এর মানটা কি পেলাম? ln t ঠিক আছে? তারপরে h of t এর মান হচ্ছে root over t minus 1 ঠিক আছে? h of t equal root over t minus 1 এই মানটা পেলাম। ৩ টা মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই ১ টা ২ টা ৩ টার আমরা কাজ করব। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে এখানে f of t equal t স্কয়ার তাহলে f of t equal t স্কয়ার এর জন্য কি পাবো? ঠিক আছে? f of t equal t স্কয়ার এর জন্য আমরা কি মানটা পাইতে পারি? এখন আমরা t এর একটা মান ধরে নিলাম 1 তাহলে 1 এর উপর স্কয়ার বলতে কি 1 হয়। এখানে যদি 2 ধরে নিই 2 এর উপর স্কয়ার মানে কি 4 মানে একটা ভ্যালু পাচ্ছি পজিটিভ নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? একটা রিয়েল নাম্বার। তাহলে আচ্ছা এখন আমরা এখানে লিখব হচ্ছে t এর সকল মানের জন্য f of t বিদ্যমান। তাহলে আমরা কি লিখতে পারি? এখানকার df ডোমেইনটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এটাকে লেখা যায় একটা রিয়েল সংখ্যা। ঠিক আছে? একটা রিয়েল নাম্বার। ওকে? আচ্ছা। এখন এটার কাজ আমাদের শেষ। এখন আবার আমরা কাজ করব কি দ্বিতীয়টা নিয়ে। তাহলে আবার আর g of t equal ln t g of t equal ln t তাহলে এখানে পাচ্ছি কি এখানে g of t বিদ্যমান হইবে আন হইবে কিভাবে বিদ্যমান হইবে যদি এখানে আমরা একটা মান বসাতে পারি
এখানে টি এর মান যদি 0 ব্যবহার করি, টি এর মান যদি আমরা 0 ব্যবহার করি তাহলে কি লন 0, তাহলে লন 0 এর মান কিন্তু ইনফিনিটি আসে। আর ইনফিনিটি কিন্তু মান আমরা ব্যবহার করতে পারি না। ঠিক আছে? তাহলে যদি তখন আমরা কি টি এর মান থেকে ইনফিনিটি থেকে নিচে বলতে 0 থেকে নিচে মানটা বাদ দিয়ে দেব। তাহলে টি গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। কারণ 0 এর নিচেকার মান আর নেওয়া যাবে না। ঠিক আছে? তখন আমরা কি পাইতেছি এখান থেকে ডিজি মানে ডোমেন কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ কি আমরা 0 থেকে বড় ছোট মান নেওয়া যাবে না। এটা হয়েছিল লনের সূত্র থেকে। ঠিক আছে? তাহলে এখান থেকে আবার একটা কাজ করব কি এইচ অফ টি নির্ণয় করব। তাহলে আবার কি এইচ অফ টি ইকুয়াল রুট ওভার টি মাইনাস 1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাই? এখানে কি আমরা একটা সূত্র একটু আগে শিখে আসছিলাম প্রথম ক্লাসে। আচ্ছা, সূত্রটা পরে একটু দেখাচ্ছি আমরা। তাহলে এখানে এইচ অফ টি, তাহলে এইচ অফ টি এর মান কি পাইতেছি? এইচ অফ টি বিদ্যমান বিদ্যমান হইবে যদি টি, এই যে ভিতরের অংশ, টি মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। আমরা একটু আগে সূত্র শিখে আসছিলাম, একটু আগে সূত্রটা শিখছিলাম যে রুট ওভার এর ভিতর কিছু একটা যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি, এটা হলে তখন লেখা যায় এটাকে গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। ঠিক আছে? তাহলে ভিতরের অংশটা লেখার পরে গ্রেটার দেন ইকুয়াল 0 ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এইচ অফ টি ইকুয়াল রুট ওভার টি মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যায় কি টি ভিতরের অংশ টি মাইনাস 1 আর গ্রেটার দেন ইকুয়াল 0। এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করি যে টি গ্রেটার দেন ইকুয়াল এটাকে অপোজিট পার্কে দিলে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে অতএব ডিএইচ ইকুয়াল কি আসতেছে 1 ইনফিনিটি। ঠিক আছে? 1 ইনফিনিটি এটা মান পেলাম। ওকে? এখন আমাদেরকে যখন ৩ টা মান নির্ণয় করতে এখন কি আমরা প্রদত্ত ফাংশনের ডোমেইন নির্ণয় করব। আর আমরা ডোমেইনের সূত্র একটু আগে দেখে আসছিলাম যে ফাংশনের ডোমেইন df ইকুয়াল এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা মানটা বসাই দেব। ওকে? আচ্ছা, তাহলে ফাংশনের ডোমেইন df ইকুয়াল df ইন্টারসেকশন dg ইন্টারসেকশন dh। ঠিক আছে? এখন আমরা মানগুলো বসায় দিই একে একে। তাহলে df এর মানটা কি ছিল? রিয়েল নাম্বার, নাম্বারটার মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ওকে? ইন্টারসেকশন g এর মানটা কি হচ্ছে 0 থেকে ইনফিনিটি। ইন্টারসেকশন h এর মানটা কি? এই যে h এর মানটা হচ্ছে আচ্ছা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা মানটা কিভাবে হইছে? 1 এর থেকে বড় মান লাগবে। তাহলে 1 এর থেকে বড় মানটা কি? পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে? সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে? এখন আমরা কি এখানে মাইনাস ইনফিনিটি, এখানে 0 আর এখানে 1। এর থেকে সবার থেকে বড় মানটা কত? 1। ঠিক আছে? আর যেহেতু 1 ক্লোজ ইন্টারভ্যাল যার কারণে আমরা এখানে বদ্ধব্যবধি দিয়ে দিলাম। ওকে? তারপর এখানে কি ইনফিনিটি, ইনফিনিটি, ইনফিনিটি সব ইনফিনিটি যার কারণে ইনফিনিটি ব্যবহার করলাম। ওকে? এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করে দেখি আমরা। এবারে দেখবো আমরা 17 নাম্বার। এটা তিতাস ম্যাথ সিরিজ থেকে আমরা আলোচনা করতেছি। আপনারা যে সিরিজের বই পড়বেন সেই সিরিজের থেকে পাবেন। ওকে? আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? আর অফ টি ইকুয়াল আই সাইন কস টি প্লাস জি সাইন টি, এটার মান আর এটার সীমা দেওয়া আছে কত? 0 ও গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টি লেস দেন ইকুয়াল পাই ডিভাইড 2 ভেক্টর ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে এটা নির্ণয় করা লাগবে, তারপরে আমরা এখান থেকে লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করে নিই। প্রথম কাজটা কি? প্রদত্ত ফাংশন। ওকে? আচ্ছা, তাহলে প্রদত্ত ফাংশনটা কি দেখুন, আমরা কাজ করি, লিখি প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশনটা কি? আর অফ টি ইকুয়াল কি পাইতেছি দেখুন তো, এই মানটা আমরা লিখলাম আই কস টি। ঠিক আছে?
প্লাস জে সাইন টি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা লিখলাম। আর এটার সীমা একটা দেওয়া আছে, ঠিক আছে, এটার একটা লিমিট দেওয়া আছে। লিমিটটা আমরা লিখে দিই, এই যে 0 গ্রেটার দেন ইকুয়াল টি লেস দেন ইকুয়াল টি লেস দেন ইকুয়াল পাই ডিভাইডেড বাই 2। ওকে, এর একটা সীমা দেওয়া আছে, কত, 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 পর্যন্ত। আচ্ছা, এখন আমরা এখান থেকে প্রথমে পরামিতিক সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, পরামিতিক সমীকরণটা কি, মানে ওই যে তুলনা করব সেই তুলনাটাই হচ্ছে পরামিতিক সমীকরণ। কারণ কি, আমরা এই যে পরামিতিক সমীকরণের একটা সূত্র জানি এখান থেকে, যে পরামিতিক সমীকরণ x ইকুয়াল এফ অফ টি, ওয়াই ইকুয়াল জি অফ টি, আর হচ্ছে জেড ইকুয়াল এইচ অফ টি, এই যে মানগুলা সেটাই হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ। ঠিক আছে, এই মানটা যখন আমরা পাবো তখন আমরা এই যে মানের সাথে এক্স আই মানে এক কথা যোগ করবে লিখবো, সেটাই হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ। ওকে, আচ্ছা এর এতটুকু জিনিস মনে রাখলেই হবে। আচ্ছা তাহলে পরামিতিক সমীকরণ দেখি, পরামিতিক সমীকরণ, সমীকরণ। আচ্ছা পরামিতিক সমীকরণটা কি পাইতেছি, যে x ইকুয়াল কি, এই যে অংশটা এখান থেকে যে অংশটা আছে এই cos t, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ x। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর হচ্ছে হলো y ইকুয়াল কি, এই যে অংশটা এটা হচ্ছে sin t, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন 1 আর 2 সমীকরণটা যোগ করে বর্গ করব। ঠিক আছে, তাহলে 1 আর 2 যোগ করে বর্গ করিব। তাহলে আমরা লিখে দিই 1 ও 2 যোগ করে বর্গ করি, যোগ করে বর্গ করি। তাহলে যোগ করো, তাহলে এক্স স্কোয়ারের যোগ, তাহলে এক্স স্কোয়ার বর্গ করা লাগবে, তাহলে এক্স এর উপর স্কোয়ার। ঠিক আছে, প্লাস যেহেতু যোগ করতে বলছে তাহলে ওয়াই এর উপর বর্গ করতে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল কি পাইতেছে, cos এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার টি এ প্লাস সাইন স্কোয়ার টি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি কি, সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখন আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কি 1 হয়, সেই 1টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা এখন এটা লেখার পরে এখন আমাদেরকে মূল কাজ করতে হবে। মূল কাজটা কি, যে এখন বৃত্তের সমীকরণ থেকে আমরা পাবো, আমরা বৃত্তের সমীকরণটা কি জানতাম। আচ্ছা বৃত্তের সমীকরণটা, আচ্ছা আমরা একটু দেখাই যে বৃত্তের সমীকরণটা কেমন। এই যে এটা হলো মনে করেন বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার আর প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। ঠিক আছে, এটার সাথে তুলনা করব, কারণ কি এখানে যেহেতু এইচ কে এর মান আমাদের দেওয়া নাই, এখানে কিন্তু মান দেওয়া নাই, যার কারণে আমরা ওই জায়গায় জিরো ধরে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন লেখো বৃত্তের সমীকরণ থেকে, সমীকরণ থেকে, তাহলে বৃত্তের সমীকরণ থেকে আমরা কি পাবো, এই যে x এর উপর স্কয়ার বলতেছি x মাইনাস 0 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে স্কয়ার করলে কিন্তু x স্কয়ারই হয়। আচ্ছা পজিটিভ y মাইনাস 0 এর উপর স্কয়ার, এটা কিন্তু y স্কয়ারই হয়। আর এই 1 এর উপর স্কয়ার দিলে কিন্তু 1ই হয়। ঠিক আছে, এখন যার কেন্দ্র, এখন লিখে দাও যার কেন্দ্র, আচ্ছা যার কেন্দ্র, কেন্দ্র কি হবে 0,0, কারণ কি যখন একটা বৃত্ত হয় তখন তার কেন্দ্র 0,0 হয় এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ কি 1 হয়, কারণ কি এই যে 1 আছে এই ব্যাসার্ধটা 1 হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে একটা কাজ করতে হবে যে টি ইকুয়াল 0 এবং টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2, যে দুটা বিন্দু আমাদের দেওয়া ছিল, মানে লিমিটটা দেওয়া ছিল 0 আর পাই ডিভাইড বাই 2, এই লিমিট অনুযায়ী আমাদেরকে এখন কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টি ইকুয়াল 0 হলে, টি ইকুয়াল 0 হলে বৃত্তের বৃত্তের উপরস্থ উপরস্থ একটি বিন্দু, একটি বিন্দু 1,0, যদি টি ইকুয়াল 0 হয় তখন এটা বৃত্ত মান হয় 1,0। তাহলে এখন এই মানটা করে আমরা এই মূল সমীকরণে ইনপুট দিব, তাহলে মূল সমীকরণটা কি x ইকুয়াল cos t, তাহলে কি x তো স্থির, t এর মান বসাও, কি বসাবো একবার 0 বসাও, একবার প্রথমে 0 বসাও, কারণ কি t এর মান 0, তাহলে cos t, তাহলে cos 0, তাহলে x ইকুয়াল cos 0 এর মান কত হয় 1 হয়। ঠিক আছে,
তারপর আরেকটা কি ওয়াই ইকুয়াল কি ওয়াই ইকুয়াল সাইন টি, ঠিক আছে, ওয়াই ইকুয়াল সাইন টি। তাহলে টি এর মান আবার 0 বসাও, কারণ কি টি ইকুয়াল 0 বিন্দুতে। তাহলে ওয়াই ইকুয়াল সাইন 0, তাহলে ওয়াই ইকুয়াল সাইন 0 এর মান কত হয়? 0 হয়, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল এই বিন্দুটা আমরা নির্ণয় করলাম। এখন আমাদের কাজ কি হচ্ছিল, টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2 বিন্দু। তাহলে এবং টি ইকুয়াল পাই ডিভাইডেড বাই 2 হলে বৃত্তের উপরস্থ ও অপর উপরস্থ বিন্দু, অপর বিন্দুটা কি হবে, ওটা 1,0, এখানে 0,1, ঠিক আছে। ওকে, তাহলে এখন মানগুলো বসাও। তাহলে x ইকুয়াল cos t, t এর মান কত, পাই ডিভাইডেড বাই 2। তাহলে x ইকুয়াল cos পাই ডিভাইডেড বাই 2। তাহলে cos পাই ডিভাইডেড বাই 2 এর মান কত হয়? 0 হয়। মানটা আপনি হিসাব করে দেখেন। তাহলে y ইকুয়াল কি আছে, y ইকুয়াল sin t। তাহলে y ইকুয়াল sin t, sin t এর মান কত? t এর মান হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, তাহলে sin n পাই ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে y এর মানটা হচ্ছে হলো sin পাই ডিভাইডেড বাই 2, মানে sin হচ্ছে 90 ডিগ্রি, ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। 1 লিখলাম, ওকে। আচ্ছা, তাহলে এখন আমাদের আপাতত কাজটা এতটুকু আগালো, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, এখন আমরা করব হচ্ছে যে এই যে বিন্দু বৃত্তটা, এখন বৃত্তটা ঘড়ির কাঁটা কোন দিক ঘুরতেছে, একবার কত কত হচ্ছে, মানে একবার হচ্ছে 0 হচ্ছে, আবার পাই ডিভাইড বাই 2, কারণ আমাদেরকে সীমা দেওয়া আছে 0 থেকে পাই ডিভাইড বাই 2, ঠিক আছে। তাহলে এখানে ঘড়ির কাঁটার হচ্ছে হলো বিপরীত মুখে ঘুরতেছে। তাহলে আমরা একটু লিখে নিব এখানে যে এখানে টি এর মান বৃদ্ধিতে বৃত্তের ঘূর্ণন ঘড়ির ঘড়ির কাঁটার বিপরীতমুখী। তাহলে আমরা একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে বোঝা যাবে না, ঠিক আছে, যে আসলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতেছে না কোন দিকে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা করলাম, তাহলে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা হচ্ছে 0,0 বিন্দু, ঠিক আছে, 0,0 বিন্দু। এখন টি ইকুয়াল 0, তাহলে টি ইকুয়াল 0 বলতে কি বোঝায়, তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে এই জায়গাটা আসতেছে টি ইকুয়াল 0, ঠিক আছে, টি ইকুয়াল 0। এখন টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2, টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2 কোন দিকে যায়, তাহলে এখানে যদি টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2 ভ্যালু বসায়, তাহলে এই জায়গাতে আসতেছে, ঠিক আছে। তাহলে এখানে টি ইকুয়াল পাই ডিভাইডেড বাই 2 আসে, ঠিক আছে। এটাকে যদি আমরা একটু যোগ করে দিই, দেখুন তো এই জায়গা থেকে কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে, এই যে ঘড়ির কাঁটার বিপরীত মুখে যাচ্ছে, ওকে। তাহলে এই দিকে প্রবাহটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, ওকে। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যখন আমরা 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 পর্যন্ত বসাইতেছি, তখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত মুখে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখান থেকে প্রবাহ দিক হচ্ছে, যে এখানে টি ইকুয়াল যখন 0, এখানে টি ইকুয়াল পাই ডিভাইড বাই 2, তখন এই দিকে প্রবাহ হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘুরতেছে, ঠিক আছে, আর এটা বিপরীতমুখী হয়েছে। তখন আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং প্রদত্ত ফাংশন 0,0 কেন্দ্র আর এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ নির্দেশ করে, যাহার দিক ঘড়ির কাঁটার
কাটার বিপরীত দিকে। তাহলে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমরা ধারাবাহিকভাবে এভাবেই এই আমাদের পুরা কোর্স কমপ্লিট করব। আমরা অনার্স ১ম ইয়ার, আ 2nd ইয়ার এবং 3rd ইয়ারের কাজটা কিছুদিন পরে শুরু হবে। আমরা শুরু করতে এখনো পারি নাই। ইনশাআল্লাহ সামনে কিছুদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। এভাবে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি। এভাবেই আমাদের বাকি ক্লাসগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ। আর আমাদের পেইড ব্যাচে আমাদের এসব সব আলোচনা আ বিস্তারিত দেওয়া হবে। ঠিক আছে? কারণ কি আমরা হচ্ছে হলো উন্মুক্ত তো আর সব ক্লাস দেওয়া হয় না। যার কারণে আমরা চাই যাতে আমাদের কোর্সে আপনারা ভর্তি হন। সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকেন এবং হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকেন। আর পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য এখানে আমাদের খাতাতেও আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।